আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। দীর্ঘদিন তোমরা শ্রেণীকক্ষের বাহিরে আছো। আমরা এখনও তোমাদেরকে শ্রেণীকক্ষে ফিরিয়ে আনতে পারিনি। আশা করছি 2021 সালের শুরুতেই আমরা তোমাদেরকে শ্রেণীকক্ষে ফিরিয়ে আনতে পারবো। আর বিশেষ করে যারা এসএসসি পরীক্ষার্থী, তোমাদের জন্য একটা সুখবর হলো, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছেন সম্ভাব্য ডেট হচ্ছে তোমাদের জুলাই মাসে তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী করোনা একটু স্বাভাবিক হয়ে গেলেই আমরা ছাত্রছাত্রীদেরকে শ্রেণীকক্ষে ফিরিয়ে আনতে পারব। যা হোক, এই দীর্ঘকাল তোমরা শ্রেণীকক্ষের বাইরে অবস্থান করায় তোমাদেরকে আমরা এই ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে আমরা চেষ্টা করছি তোমাদের ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়ার। আজ আমি তোমাদের জন্য উপস্থাপন করছি তোমাদের অষ্টম অধ্যায় পদার্থবিজ্ঞান বইয়ের আলোক প্রতিফলন। এই বিষয়ের উপর আমি প্রাথমিক আলোচনা করব। এরপর থেকে আমি আবার নিয়মিত তোমাদের জন্য ভিডিও উপস্থাপন করব পদার্থ, রসায়ন এবং গণিত, এই তিনটা বিষয়ের উপরে। তো আজকে আমি আলোর প্রতিফলনের উপর কিছু প্রাথমিক ধারণা তোমাদের জন্য উপস্থাপন করছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আলোর প্রতিফলনের প্রকারভেদ, আপতিত রশ্মি, আপতন বিন্দু, অভিলম্ব, আপতন কোণ ও প্রতিফলন কোণ, প্রতিফলনের সূত্র, দর্পণ ও তার প্রকারভেদ, সিলভারিং বা পাড়া লাগানো। তো আলোর প্রতিফলন এটা কি? আলোর প্রতিফলন জানার জন্য তোমাদের একটা বিষয় ধারণা থাকতে হবে যে কোনো তলে যখন আলোক রশ্মি আপতিত হয় বা কোনো তলে যখন আলোক রশ্মি সেটা এসে পড়ে, তখন ওই তিনটা ঘটনা ঘটতে পারে। যে আলোক রশ্মি আসার পরে আবার সে ওই একই মাধ্যমে ফিরে যেতে পারে, আবার দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করতে পারে, আবার এরকমও ঘটনা ঘটতে পারে যে এই তল কিছুটা আলোক রশ্মি শোষণ করে নিতে পারে। তো আলোটা যখন দ্বিতীয় মাধ্যমে ফেরত আসে, এই প্রক্রিয়াকে বলা হয় আলোর প্রতিফলন। যখন দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে, ওটার নাম হচ্ছে আলোর প্রতিসরণ। আর যে আলোক রশ্মিটা শোষিত হয় তার নাম হচ্ছে শোষণ। যাই হোক, আমি আলোর শোষণ এবং আলোর প্রতিসরণ সম্পর্কে তোমাদেরকে পরবর্তী ক্লাসে বা পরবর্তী চ্যাপ্টারে কথা বলবো। তো এখন আমি তোমাদেরকে বলছি যে আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অপর মাধ্যমে প্রবেশ করে বা আলোক রশ্মি যখন কোনো তলে এসে পড়ে, তখন যদি দ্বিতীয় মাধ্যমে এটা প্রতিফলিত হয়ে ফিরে আসে বা দ্বিতীয় মাধ্যমে ফিরে আসে, ওই প্রক্রিয়াকে বলা হয় আলোর প্রতিফলন। আমি আবারও বলছি, আলোক রশ্মি যদি কোনো তলে এসে পড়ে, তখন যে প্রক্রিয়ায় বা যে পদ্ধতিতে আলোক রশ্মি দ্বিতীয় মাধ্যমে ফিরে আসে, ওই প্রক্রিয়াকে বলা হয় বা ওই পদ্ধতিকে বলা হয় দ্বিতীয় মাধ্যমে না, একই মাধ্যমে ফিরে আসে, তখন ওই প্রক্রিয়াকে বলা হয় আলোর প্রতিফলন। এবার আসি আলোর প্রতিফলনের প্রকারভেদ। আলোর প্রতিফলন কয় প্রকার মনে রাখবা? আলোর প্রতিফলন দুই প্রকার, একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন আর একটা হচ্ছে অনিয়মিত বা ব্যপ্ত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন কি? আলোক রশ্মি যখন কোনো তলে এসে পড়ে, আবার ফেরত যাওয়ার সময় আসার সময় এটা সমান্তরালভাবে আসে এবং ফেরত যাওয়ার সময়ও বা সমান্তরালভাবে প্রতিফলিত হয়, তার নাম হচ্ছে নিয়মিত প্রতিফলন। নিচে দেখুন আরো একটা চিত্র আমি এঁকেছি। এখানে এসে পড়েছে, এখানে পড়েছে, এখানে পড়েছে, এখানে পড়েছে, যাওয়ার সময় আবার প্রতিফলিত হয়েছে। কিভাবে? সমান্তরালভাবে। এসেছে সমান্তরালভাবে, যাচ্ছেও সমান্তরালভাবে। এই প্রক্রিয়াকে বলা হয় কি? আলোর নিয়মিত প্রতিফলন। আরেকটা প্রতিফলন হচ্ছে অনিয়মিত বা ব্যপ্ত প্রতিফলন। অনিয়মিত প্রতিফলন কোনটা? দেখো, আলোক রশ্মি এসে পড়েছে এভাবে,
সমান্তরালভাবে এসেছে, কিন্তু যাওয়ার সময় কিন্তু সমান্তরালে যায়নি, যাওয়ার সময় সমান্তরাল হয়ে যায়নি। এই প্রক্রিয়ার নাম হচ্ছে অনিয়মিত বা ব্যপ্ত প্রতিফলন। দেখো এখানে এই আমরা যারা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেছি, দেখবে যে সব জায়গায় সমানভাবে দেখা যায়, মানে কর্নারে বসলেও যেরকম, সামনে বসলো, পিছনে বসলো, বা দূরে বসলো, কাছে বসলো, মনে করো যে একটু বাঁকা হয়ে বসলো, সবাই কিন্তু ওই পর্দায় মানে ছবিগুলো দেখতে পায়। সেই ক্ষেত্রে ওখানে কিন্তু আলোর অনিয়মিত প্রতিফলন ঘটে। যদি নিয়মিত প্রতিফলন ঘটতো তাহলে কিন্তু দেখো এইটার ক্ষেত্রে এই এলাকায় যারা থাকবে তারা কিন্তু দেখতে পাবে এই দিক থেকে আলোটা এসে এখানে পড়েছে, তাদের চোখে এসে মানে আলোটা পড়েছে, বা তারা এই এখানে কি ঘটতেছে তা দেখতে পাবে। কিন্তু এখানে দেখো এদিক থেকে এসেছে, আমি যেদিকে এখানে এই জায়গার লোকজনও দেখতে পাবে, এখানকার লোকজনও দেখতে পাবে, এখানেও দেখতে পাবে, এখান থেকে এখানেও দেখতে পাবে। কিন্তু নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে কিন্তু এটা ঘটে না। এই জন্য সিনেমা হলে কিন্তু ওই পর্দায় আলোর অনিয়মিত প্রতিফলন ঘটে বা ব্যপ্ত প্রতিফলন ঘটে। এবারে আসি যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দু, অবিলম্ব, আপতন ও প্রতিফলন কোনটা কি। এখানে আমি একটা চিত্র এঁকেছি, দেখো এম ড্যাশ, এটা দিয়েছি একটা দর্পণ। আমি দর্পণ সম্পর্কে একটু পরে বলছি। দেখো এখান থেকে একটা আলোক রশ্মি এসে এখানে পড়েছে, এই ও বিন্দুটাকে বলা হয় আপতন বিন্দু, মানে যে বিন্দুতে আলোক রশ্মি এসে পড়ে তার নাম হচ্ছে কি আপতন বিন্দু। আমি আবারও বলছি, যে বিন্দুতে আলোক রশ্মিটা এসে পড়ে, দেখো এখানে ও বিন্দুতে এসে পড়েছে, আমি ও বিন্দু লিখেছি, ও বিন্দুটা হচ্ছে এই বিন্দুটা হচ্ছে আপতন বিন্দু। আর যে রশ্মিটা এসে পড়ে, দেখো এই ও, এটা হচ্ছে আপতিত রশ্মি, আমি লিখলাম এখানে আপতিত রশ্মি, আর ওটা কি আপতন বিন্দু। আর যে রশ্মিটা চলে যায়, এই রশ্মিটা দেখো আলোর প্রতিফলনের নিয়ম অনুসারে দেখা যায়, এখানে নিয়মটা পরে বলছি, দেখো যে এখানে আসার পরে আবার ব্যাক করেছে, এটাই তো আলোর প্রতিফলন ছিল। যে রশ্মিটা চলে যাচ্ছে তার নাম হচ্ছে প্রতিফলিত রশ্মি। তাহলে এটা প্রতিফলিত রশ্মি। এখন দেখো এই আপতন বিন্দুতে যদি আমরা একটা লম্ব আঁকি, ওই লম্বটার নাম হচ্ছে অভিলম্ব। তাহলে তুমি বলতে পারো যে আপতন বিন্দুতে অঙ্কিত লম্বকে অভিলম্ব বলে, আপতন বিন্দুতে অঙ্কিত লম্বকে অভিলম্ব বলে। এবারে দেখো এই আপতিত রশ্মি আর অভিলম্বের মধ্যবর্তী কোণ, যেটাকে আমি আই দ্বারা প্রকাশ করছি, এই আইটাকে বলা হয় আপতন কোণ। তাহলে বলতে পারি আমরা যে আপতিত রশ্মি ও অভিলম্বের মধ্যবর্তী কোণকে আপতন কোণ বলে। আবার এখানে দেখো এই প্রতিফলিত রশ্মি আর এটা হচ্ছে অবিলম্ব, এর মধ্যবর্তী কোণকে প্রতিফলন কোণ বলে। তো আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি ও অবিলম্বের মধ্যবর্তী কোণকে বলা হয় প্রতিফলন কোণ। তাহলে আমরা এইগুলি কিন্তু আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দু, অবিলম্ব, আপতন ও প্রতিফলন কোণ, এই সম্পর্কে আমরা জানলাম। তাহলে আমি আবারও বলছি, কোন দর্পণের বা কোন তলের যে বিন্দুতে আলোক রশ্মি এসে পড়ে তার নাম হচ্ছে আপতন বিন্দু, যে রশ্মিটা এসে পড়ে তার নাম হচ্ছে আপতিত রশ্মি, যে রশ্মিটা দ্বিতীয় মাধ্যমে ফিরে যায় তার নাম হচ্ছে প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দুতে অঙ্কিত লম্ব, এটার নাম হচ্ছে অভিলম্ব, আপতিত রশ্মি ও অভিলম্বের মধ্যবর্তী কোণকে বলা হয় আপতন কোণ, প্রতিফলিত রশ্মি ও অভিলম্বের মধ্যবর্তী কোণকে কি বলা হয় প্রতিফলন কোণ। এবারে আসি আমি যে আলোর প্রতিফলনের সূত্র। আলোর প্রতিফলনের সূত্র হচ্ছে দুইটা। আলোর প্রতিফলনের সূত্র কয়টা? দুইটা। একেবারেই খুব সহজ, যে এক নাম্বার সূত্র হচ্ছে আপতিত রশ্মি, অভিলম্ব ও প্রতিফলিত রশ্মি একই তলের উপরে, একটা তলের উপরে থাকে। এটার বিশেষ কোনো ব্যাখ্যা নাই, যে আপতিত রশ্মি, অভিলম্ব ও প্রতিফলিত রশ্মি একটা তলের উপরে অবস্থান করে। আর
2 নম্বর সূত্রটা হচ্ছে আপতন কোণ আর প্রতিফলন কোণ পরস্পর সমান, মানে এখানে এই আই কোণ আর আর কোণ পরস্পর সমান হবে, আই সমান সমান আর, এটা হচ্ছে 2 নম্বর সূত্র। তাহলে কাউকে জিজ্ঞাসা করলে যে আলোক প্রতিফলনের সূত্রগুলো বলো, তাহলে 2টা সূত্র। প্রথম সূত্রটা বলবা, প্রথম সূত্রে কোনো গাণিতিক ব্যাখ্যা নাই, যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আর অভিলম্ব, মানে এই 3টা রশ্মি, আপতিত রশ্মি, অভিলম্ব, প্রতিফলিত রশ্মি একটা তলের উপরে থাকে। আর দ্বিতীয় সূত্র হচ্ছে আপতন কোণ আর প্রতিফলন কোণ পরস্পর সমান। এবারে আমি আসি দর্পণ ও তার প্রকারভেদ। তার আগে একটু বলে নিই সিলভারিং বা পাড়া লাগানোটা কি। সিলভারিং বা পাড়া লাগানো মানে কোনো কাচের একটা পাশে যদি তুমি কোনো সিলভার বা অন্য কোনো ধাতুর বা পারদের প্রলেপ লাগানো হয়, এমনিতে নর্মালি কাঁচ কিন্তু দর্পণ হিসেবে কাজ করে না। যদি এক পাশে পাড়া লাগানো হয় বা কোনো কিছু লাগিয়ে দেওয়া হয়, তখন দ্বিতীয় অপর প্রান্তটা আয়নার মতো কাজ করে। ওই আয়নাটাকে তুমি দেখবা, এটা আয়নার যে ফ্রেমের ভিতরে থাকে, ফ্রেমটা খুললে অপর পৃষ্ঠায় দেখবা যে লাল বা কালো কোনো একটা প্রলেপ বা কোনো একটা ধাতুর প্রলেপ লাগানো থাকে। তাহলে ওই প্রলেপ লাগানোটার নাম হচ্ছে সিলভারিং বা পাড়া লাগানো। তো সিলভারিং বা পাড়া লাগানো কি, যে দর্পণ তৈরির জন্য কাচের এক পৃষ্ঠে কোনো ধাতব প্রলেপ লাগানো, কোনো ধাতুর প্রলেপ লাগানোর প্রক্রিয়াকে বলা হয় সিলভারিং বা পাড়া লাগানো। এবার আসি আমি দর্পণ এবং তার প্রকারভেদ। দর্পণ কি, যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটবে তার নাম হচ্ছে দর্পণ। যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন দেখতেই পাচ্ছ এটা ঘটে, তার নাম হচ্ছে দর্পণ। এই দর্পণ হচ্ছে 2 প্রকার, একটা সমতল দর্পণ আর একটা হচ্ছে গলীয় দর্পণ। গলীয় দর্পণ আবার 2 প্রকার, উত্তল দর্পণ আর অবতল দর্পণ। তাহলে গলীয় দর্পণ, সমতল দর্পণটা কি, যে মসৃণ সমতল তলে, আগে আমি বলছিলাম দর্পণের সংজ্ঞা, যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তার নাম হচ্ছে দর্পণ। তাহলে আমি সমতল দর্পণ কিভাবে বলবো, যে মসৃণ সমতল তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তার নাম হচ্ছে সমতল দর্পণ। দেখো নিয়মিত প্রতিফলন এদিকে এসে এদিকে চলে গেছে। আবার যদি এখানে আরো একটা আসে, এই সমান্তরাল গেছে, এটার নাম হচ্ছে সমতল দর্পণ। আরেকটা হচ্ছে গলীয় দর্পণ। গলীয় দর্পণ 2 প্রকার, হচ্ছে উত্তল দর্পণ আর অবতল দর্পণ। উত্তল দর্পণটা কি, যে মসৃণ উত্তল পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন ঘটবে তার নাম হচ্ছে উত্তল দর্পণ। বিষয়টা এরকম, আমার যে হাতটা আছে দেখো, এই যে হাত, এই অংশটা কিন্তু ভিতরের দিকে, এই অংশটা বাইরের দিকে। তাহলে এই অংশটা মানে যদি দর্পণ হিসেবে কাজ করে, কোনো কাচের মানে মোটা পৃষ্ঠ যদি দর্পণ হিসেবে কাজ করে তার নাম হচ্ছে উত্তল দর্পণ। যদি এই অংশটা কাজ করে, এই অংশে পাড়া লাগে, ভিতরের পৃষ্ঠ মানে বাইরের পৃষ্ঠে পাড়া লাগে, ভিতরের পৃষ্ঠ যখন দর্পণ হিসেবে কাজ করবে ওটার নাম হচ্ছে অবতল দর্পণ। আমরা দেখিয়েছি এই উত্তর মোটা পৃষ্ঠে আসছে, উঁচু পৃষ্ঠে এসে আবার চলে গেছে। আবার এই ভিতরের পৃষ্ঠে যদি হয়, দেখো আমি বলছিলাম যে এই ভিতরে হাতের ভিতরে পৃষ্ঠটা দেখো একটু মানে নিচের দিকে ঠেলা দেওয়া আছে বা নিচের দিকে আছে, তাহলে আমরা দেখলাম যে এই এখানে গিয়ে আবার এদিকে চলে আসছে। দেখো এই পৃষ্ঠটা, আমি তো হাতটাকে এরকম ধরি, দেখো তো এরকম করে, তাহলে এই পৃষ্ঠটা যদি দর্পণ হিসেবে কাজ করে সেটা হচ্ছে অবতল দর্পণ। এই পৃষ্ঠটা যদি দর্পণ হিসেবে কাজ করে তখন ওটা হচ্ছে উত্তল দর্পণ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আমি আলোর প্রতিফলনের প্রাথমিক যে বিষয়গুলো যেগুলি একেবারেই দরকার সেগুলো সম্পর্কে কথা বলেছি। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে বিম্ব কীভাবে সৃষ্টি হয়, তারপরে একটা লক্ষ্যবস্তুর বিম্ব কীভাবে সৃষ্টি হয়, বিস্তৃত লক্ষ্যবস্তুর বিম্ব কীভাবে সৃষ্টি হয়, এই সংক্রান্ত বিষয় আমি তোমাদেরকে উপস্থাপন করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম।